আসসালামু আলাইকুম। গত শনিবার মানে ২৮শে ডিসেম্বর আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যেটা সকলের জানা উচিত। এমন ঘটনা যদি আর অন্য কারো সাথে যদি ঘটে, সেক্ষেত্রে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এটি প্রায় ৳৫০,০০০ মামলা। আচ্ছা, আমি শুরু থেকে ঘটনাটি ক্লিয়ার করি। প্রথমেই বলি, গত শনিবার রাত আনুমানিক ৭:৩০ থেকে ৮টার মাঝে একজন কাস্টমার আমাকে ফোন দিয়েছিল। দিয়ে আমাকে বলে, "ভাই, নওগাঁর প্যারা সন্দেশে ফোন দিয়েছিলাম।" আমি বলছি, "হ্যাঁ ভাই, বলেন।" তো বলতেছে, "ভাই, একটু বিজি আছে, একটু পর আবার ফোন দিচ্ছে।" দ্বিতীয়বার আবার ফোন দিয়েছে। দেওয়ার পরে বলতেছে, "ভাই, প্যারা সন্দেশ কত করে কেজি?" সম্ভবত ২ থেকে ৩ মিনিট কথা হয়েছে। আমি বললাম, "ভাই, প্যারা সন্দেশ কেজি তো আমরা সেল করতেছি ৳৬৪০ করে।" তো বলতেছে, "ভাই, আমার ছোট ভাইয়ের বিয়ে, একটু প্যারা সন্দেশ বেশি পরিমাণে নিব, ২৫ কেজি পরিমাণ। আমি তোমাদের ওখানে গিয়েছিলাম এবং খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে।" এই কথা বলল। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটু হিসাব করি, করে আমি আপনাকে দামটা বলতেছি।" এর মাঝামাঝিতে জিজ্ঞেস করলাম, "আপনার ঠিকানা কোথায়? আপনি কোথা থেকে বলতেছিলেন?" উনি বলল, "আমি রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট থেকে বলতেছিলাম। আমি ওখানে সেনাবাহিনীতে জব করি। আমার ছোট ভাইয়ের বিয়ে ২ তারিখে। আ আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর।" আমি, "আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমি একটু হিসাব করে আমি আপনাকে ফোন দিচ্ছি।" হিসাব নিকাশ করলাম। করার পরে উনাকে আবার ফোন দিলাম। দিয়ে বললাম, "ভাই, আপনি যদি ২৫ কেজি প্যারা সন্দেশ নেন, সেক্ষেত্রে আপনার টোটালি প্রাইস পড়তেছে ৳১৫,৫০০। এটার ভিতরে ডেলিভারি চার্জ ইনক্লুড রয়েছে।" কথাবার্তা কমপ্লিট। উনি ফোন কেটে দিল। ১ মিনিট হয়তোবা কথা হয়েছিল। তার কিছুক্ষণ পর সম্ভবত আবার উনি ফোন দিয়েছিল। দিয়ে বলতেছে, "ভাই, ২ তারিখের মাঝে লাগবে। আ আপনি দিতে পারবেন কি?" আমি বলছি, "হ্যাঁ, পারবো, সমস্যা নেই। তবে এটা যেহেতু ২৫ কেজি, আমাকে অ্যাডভান্স করতে হবে।" কত কি অ্যাডভান্স করবে সেটা কোনো উল্লেখ নাই। আ উল্লেখ করি নাই আমি, উনিও আমাকে উল্লেখ করে নাই। উনি আমাকে বলতেছিল যে, আ "তোমার মোবাইল ব্যাংকিং দাও।" আমি বললাম, "ভাই, আমার এই নাম্বারেই বিকাশ, নগদ, রকেট, উপায় সবকিছু আছে। আপনি মানে ইজিলি যেকোনো থেকে টাকা ট্রান্সফার করতে পারেন।" ও কইল, "আচ্ছা ঠিক আছে ভাইয়া।" এই কথা বলে উম ফোন কেটে দিল। একটু পরে ফোন দিয়ে বলতেছে, "ভাইয়া, তোমার নাম্বারে তো টাকা যায় না। আমার এটা সেলারি অ্যাকাউন্ট, এইজন্য সম্ভবত টাকা যায় না। আমি এত কিছু বুঝি না ভাই।" আমি এ কথা বলল আমারে। তখন আমি বললাম, "আমার ব্যাংকে টাকা পাঠায় দেন আপনি, ব্যাংকে ডিপোজিট করেন।" সে বলতেছে, "ভাই, অত হাতে সময় নাই। তারপরও আমি এত কিছু বুঝি না ক।" সে বলতেছে, আমি আবার বলতে, "আচ্ছা ঠিক আছে।" তখন উনি বলে যে, "তোমার আশেপাশে নিকটস্থ কোনো আ বিকাশ, আ সরি, এক কথায় রকেটের এজেন্টের দোকান আছে, মার্চেন্ট আছে? তাহলে আমি সেই মার্চেন্টে টাকা পাঠায় দিই। তুমি যেয়ে খালি টাকাটা তুলে নিয়ে আসো।" আমি জানি আমার বাসার নিচে একটি দোকান রয়েছে, ওই দোকানেই রয়েছে। আমি এটা জানি। ওখানে বিকাশ, নগদ থেকে আমি টাকা রেগুলারলি লেনদেন করি। তো আমি ওখানে গেলাম, যাইয়া জিজ্ঞেস করলাম যে, সালাম দিয়ে, "মামা, আপনার কাছে রকেট আছে?" তো বলতেছে, "না, নাই।" আমি বললাম, "আশেপাশে অন্য কোনো দোকানে আছে আপনার জানা মতে?" তো বলতেছে, "মসজিদের গেটের সামনে ওই দোকানে আছে।" যেটা আমার বাসা থেকে সর্বোচ্চ ১০০ মিটার দূরত্বে হবে। আমি সেখানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, "আপনার কাছে কি রকেট আছে?" তো উনি বলে, "হ্যাঁ, আছে।" আমি করলাম, "নাম্বার?" তো বলতেছে, "ওই যে ওয়ালে আছে।" আমি ওনাকে ফোন দিলাম, দিয়ে বললাম, "রকেট আছে, আপনি নাম্বারটা একটু নোট করেন।" উনি নাম্বারটা নোট করলো। ২ বার সিওর হইলাম। হওয়ার পরে উনি আমাকে আ বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাইয়া দিচ্ছি।" এই কথা বলে উনি টাকাটা পাঠায় দিয়েছে। আমি কতটুকু পাঠাইছে, কি অ্যামাউন্ট পাঠাইছে সেটা আমি জানি না। আমি কিছুক্ষণ পরে দোকানদারকে জিজ্ঞেস করলাম, "মামা, টাকা আসছে?" তো বলতেছে, "টাকা তো আসছে। কত টাকা পাঠাইছে?" আমি কইলাম, "জানি না তো। তবে আনুমানিক ৳৫,০০০-৭,০০০ হবে হয়তোবা।" এই কথা আমি বললাম। তো বলতেছে, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।" তো এইটুকু বলা হইলো। হওয়ার পরে দোকানদারের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই লোক আবার ফোন দেয়। দিয়ে বলে, "ভাইয়া, আমি ২৮,০০০, সরি, ৳২৪,৫০০ পাঠিয়েছি। তুমি একটু চেক করো।" আমি দোকানদারকে বললাম। দোকানদার বলল, "হ্যাঁ, আছে। লাস্ট ডিজিট কত?" উনি লাস্ট ডিজিট বলল। তো টাকা আসছে কনফার্ম। দোকানদারও চেক করল। তখন ফোন কলে উনি আমাকে বলতেছিল যে, আ "এত টাকা পাঠাইলাম, কারণটা হচ্ছে আমার বাসাতে, মানে আমার বাসার আশেপাশে রকেটের দোকান নাই। রকেটের দোকান নাই, যার কারণে আমি টাকা পাঠাইলেও তারা নিতে পারে না। তো আমি এতগুলো টাকা হুট করে পাঠাইছি, কিছু মনে না করে আমার ওয়াইফ, মানে তোমার ভাবির নাম্বারে যদি টাকাটা যদি পাঠায় যদি দিতা বিকাশে, খুব উপকৃত হতাম।" আমি কইলাম, "আচ্ছা ঠিক আছে, আপনার মানে ভাবির নাম্বারটা দিন।" উনি নাম্বার বলল, আমি দোকানদারকে বললাম। মানে ফোন কলে লাউড স্পিকারে ছিলাম।
তো উনি যে নাম্বারগুলো বলতেছিল দোকানদারও শুনতে পাচ্ছিল, আমিও ফোন কলে ছিলাম, আমিও ওটা আবার রিপিট করলাম, মানে কারেক্ট করে দিলাম। তো নাম্বার ঠিক আছে লিখে নিয়েছে, ঠিক লিখে নিয়েছি, নেওয়ার পরে আবার কারেকশন করা হলো, আবার রিভিউ করা হলো। উনি ফোন কলে ছিল, পরে ফোন কেটে দিল। তো দোকানদার নাম্বারটা তুলতেছিল, আমি ওই টাইমে আবার ফোন দিলাম, দিয়ে বললাম ভাইয়া আমি কি নাম্বারে ফোন দিব, দিয়ে কনফার্ম হব? তখন আমাকে বলতেছিল না তার দরকার নাই। পরে দোকানদার মামাও আমাকে বলে যে সমস্যা নাই, যেহেতু ওনার ওয়াইফ ফোন দিতে না করতেছে, ফোন না দেওয়াই বেটার হবে। আচ্ছা ফোনেই কে জানি ফোন দিচ্ছে। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। সরি, যাই হোক আমার ফোনে ফোন আসছিল, কই জানি রাখছিলাম, ভুলে গেছি। যাই হোক আবার আমি বলি, উনি ওনার ওয়াইফের নাম্বারটা দিল, এটা কারেক্ট করলাম, রিভিউ করলাম, আবার আমি ওনাকে ফোন দিলাম, দিয়ে বললাম ভাই ফোন দিয়ে কি আমি কনফার্ম হবো? তো বলতেছে না দরকার নাই। দোকানদারও বললো না ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই, ফোন দিলেই উনি খারাপ মনে করতে পারে, ওনার ওয়াইফ যেহেতু। দোকানদার শিওর হয়ে আমাকে 5,000 টাকা দিল, যেহেতু উনি আমাকে ফোন কলে বলেছে তুমি তাহলে 5,500 টাকা রাখো, আর যেদিন মিষ্টি পাবো, প্যারা সন্দেশ পাবো হাতে, সেদিন আমি 10,000 টাকা দিয়ে দিব। চাঁপাইনবাবগঞ্জ সদর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিবে আর কি, উনি ওখানে পেইড করে দিবে কন্ডিশনে। কথাবার্তা এইটুকুই ছিল। দেন তার পরবর্তীতে উনি আমাকে 5,500 টাকা দিল দোকানদার, আর বাকি 19,000 টাকা ওনার ওয়াইফের নাম্বারে সেন্ড করে দিল। দোকানদার শিওর জানে সে টাকা আসছে, ও চেক করেছে, ওর মতো করে ও চেক করেছে। আমি তো আর দোকানদারের নাম্বার তো চেক করবো না, আমি চেক করিও নাই। আমি কেন চেক করব? এটা তো আমার রুলস, আমার কাজের মধ্যে নয়। উনি চেক করেছে, করে টাকা পাঠিয়ে দিয়েছে। আমি দোকানদারকে সালাম দিলাম, দিয়ে হাসি মুখে, কারণ আমার সর্বোচ্চ একটা অর্ডার আছে 25 কেজি। আমার ভিতরে একটা ফুর্তি আসছিল, আমি রাস্তা দিয়ে হাঁটে আসতেছিলাম। আসতে লাইয়া তখন উনি আবার ফোন দিয়েছে কিছুক্ষণ পরে, হয়তো বা সর্বোচ্চ 1 মিনিট হবে। ফোন দিয়ে আমাকে বলে ভাই আরেকটি কথা, সেটা হচ্ছে আমার কাছে আর কিছু টাকা আছে, আমি পাঠাচ্ছি, আমার আব্বুর নাম্বার একটু সেন্ড করে দেন। আমার আব্বু বাজারে আছে ছোট ভাইকে নিয়ে, ওনাদের কাছে একটু টাকা শর্ট আছে, ওখানে রকেটের দোকানগুলো বন্ধ, বলতেছে রকেট এজেন্ট নাই, তো যদি বিকাশে দিতে পারতেন তাহলে উপকৃত হতাম। আমি বললাম আমি তো দোকান ছেড়ে চলে আসছি ভাই। তো বলতেছে ভাই একটু যদি করতেন মানে উপকৃত হতাম ভাই, প্লিজ ভাই। তো আমি আবার গেলাম ওনার কথা শুনে, গিয়ে দোকানদারকে বললাম মামা 24,500 টাকা আরও পাঠাবে উনি। উনি কিন্তু অ্যামাউন্ট উল্লেখ করেছিল, বাট আমি হয়তো বা বলতে ভুলে গিয়েছি। তো দোকানদার বলতেছিল যে আমার বিকাশে তো 22,000 টাকা আছে। ফোন কিন্তু কাটা, আমি ফোনে নাই। পরে আবার যখন আমি ফোন দিলাম, দোকানদার সাইড থেকে বলতেছে সমস্যা নাই, 24,500 টাকা আসলো, পাঠিয়ে দিতে পারবো, এই কথা বললো। তো এই কথা যখন বলেছে তখন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, সব কিছু ক্লিয়ার। সব কিছু যেহেতু ক্লিয়ার, সেহেতু দোকানদার তো আর কোনো কিছু কইবে না আমারে। আর উনি ওখান থেকে টাকা পাঠিয়ে দিছে। দোকানদার জিজ্ঞেস করলো টাকা পাঠাইছে, আমি বলছি হ্যাঁ পাঠাইছে, দেখেন চেক করেন। চেক করলো, উনি আবার অন্য নাম্বার থেকে টাকা পাঠিয়েছে, লাস্ট ডিজিটটাও কনফার্ম হলো। হওয়ার পরে উনি বলতেছে আচ্ছা নাম্বারটা বিকাশে যে বিকাশে পাঠাতে হবে, ওই বিকাশের নাম্বারটা নাও। দোকানদারে বলতেছিল আমাদের, আমি ওনারে ফোন দিলাম, অথবা উনি উনি আমারে ফোন দিয়েছিল, যে উনি নাম্বারটা বললো, দোকানদার লিখে নিল, সুন্দরভাবে লিখে নিল। 2বার করে রিভিউ করা হলো। 2বার করে রিভিউ করে আমি ফোন কেটে দিয়েছে, আমি একটু সাইডে গেলাম স্যাপ ফেলার জন্য, মানে থুতু ফেলার জন্য সাইডে গেছি। তো দোকানদার ওই নাম্বারটা মেসেজ দেখতেছিল, আর পাশাপাশি ওই নাম্বারটা বিকাশে তুলতেছিল, বিকাশ অ্যাপসের ভিতরে। আমি থুতু ফেলতে গিয়েছি, থুতু ফেলে আসতে সময় উনি আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, আমার আব্বু আম্মুরা তো বাহিরে, মানে আমার ছোট ভাই এবং আমার আব্বু তো বাইরে বাজারে আছে, একটু তাড়াতাড়ি করেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই। আমি যে আবার মামারে বললাম মামা একটু তাড়াতাড়ি করেন। সে টাইমে আমার ভিতরে একটি সন্দেহ জন্ম হলো। আমি বললাম মামা টাকা পাঠানোর আগে আপনি আপনার ব্যালেন্সটা একটু চেক করেন তো মামা, কারণ আমার সন্দেহ হচ্ছিল যে এই অপরিচিত ব্যক্তি আমার কাছে কেন 49,000 টাকা পাঠালো। আমার এই সন্দেহটি আসলো, যতই আমাকে ট্রাস্ট করুক এত টাকা কেন পাঠাবে। তো দোকানদার মামা কইতেছে আরে বা বিকাশের মেসেজ, সরি রকেটের মেসেজ এবং ব্যালেন্সের সঙ্গে একটু তো উল্টাপাল্টা মনে হচ্ছে, একটু টাকা কম দেখতেছি। আমি বললাম কম কেন হবে, রকেটের সার্ভার থেকে তো অটোমেটিক্যালি মেসেজ আসে, কোনো
সমস্যা হওয়ার তো কথা না, কম টম তো হবে না। সে বলতেছে আগে 29,000 টাকা হলো, এখন আবার হইতেছে 49,000, 24,500 টাকা এসে এখন তো ওই হিসাবে তো 53,000 টাকা প্লাস থাকার কথা, সামথিং থাকার কথা। আমি বললাম এটাও ঠিক, আপনি এখন অ্যাপসের ভিতরে ঢুকেন। অ্যাপসের ভিতরে যখন ঢুকতে গেল সে টাইমে দেখতে পাচ্ছিল যে ইওর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, মানে এই টাইপের কিছু একটা পপ আপ দেখতেছিল। আমি তো ওনার ফোন তো দেখতেছি না, উনি আমাকে বলতেছিল যেটা, আমি সেটা এই ভিডিওতে যতদূর মনে আছে সেটুকু আমি বলার চেষ্টা করতেছি। তো ওইটুকু কথাবার্তা হওয়ার পরে উনি ওনার এরিয়া ম্যানেজারকে ফোন দিল। ওনার এরিয়া ম্যানেজার বলতেছে তোমার ফোনে তো হ্যাক মেসেজ ঢুকেছে, ফেক মেসেজ ঢুকছে। যদিও এই মেসেজটি ছিল সরাসরি রকেটের সার্ভার থেকে আসা, যেই নাম্বার থেকে প্রতি লেনদেনে মেসেজগুলো আসে, সেই একই নাম্বার থেকে সেই মেসেজটি এসেছিল। টাকার অ্যামাউন্টও ঠিক ছিল প্রথমবারেরটা, দ্বিতীয়বারেরটা একটু গরমিল ছিল। ওনারা সেটা হয়তো বা আমি জানি না এটা কিভাবে ওরা কি করেছে। আমি তখন দোকানদারকে বললাম যেহেতু বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছেন, বিকাশের হেল্পলাইনে ফোন দেন। বিকাশের হেল্পলাইনে ফোন দিলে হয়তো বা তারা ওনার ব্যালেন্সটা হোল্ড করে রাখতে পারে, আপনি টাকা ফেরত পাইতে পারেন। উনি আমার কথা না শুনে উনি ফোন দিল বিকাশের এরিয়া ম্যানেজার, অথবা জানি না কি জানি বললো, ফোন দিল। উনি বলতেছে ভাই আমার তো কোনো কিছু করার নাই, তুমি ডিরেক্টলি বিকাশের হেল্পলাইনে ফোন দাও। বিকাশের হেল্পলাইনে ফোন দিল। বিকাশের হেল্পলাইনে ফোন দেওয়ার পরে তো বলতেছিল ভাই এই ঘটনা, তো কি করা যায়। ওনারা বললো ডিটেলস বলেন। ওনারা একটা অভিযোগ নিয়ে বললো 6 দিনের মাঝখানে জানানো হবে। এই এক কথা দু কথা উনি ওনার আশেপাশে যারা ছিল সবাইকে ফোন দিল, দিয়ে নিয়ে আসলো। ফোন দিয়ে সবাইকে নিয়ে চলে আসছে, ওনার ভাগিনারা আসছে, আরও প্রতিবেশীরা আসছে। আয়শা আমাকে কোচিং করা শুরু করেছে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত এটা লক্ষ্য করেছি যে দোকানদার আমাকে কোনো কোশ্চেন করে নাই, যাদেরকে নিয়ে এসে তারা আমাকে ডিরেক্টলি ব্লেম দিচ্ছে যে তুই কতদিন থেকে এটার সাথে জড়িত, যদিও আমি এগুলোর সঙ্গে জড়িত নই। আমি ওনাদের বলতেছিলাম, ঘটনা খুলে বলতেছিলাম, তারপরেও বলতেছিল 19,000 টাকা দিয়ে যাবে এখান থেকে, যেহেতু 19,000 টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছে, আর বাদবাকি টাকাগুলো ফেক মেসেজ পরবর্তীতে শনাক্ত হওয়ার কারণে ওই টাকাগুলো পাঠায় নাই। আমিও ওনাকে হেল্প করছি টাকা যেন না পাঠায়, চেক করতে আমি বারবার বলেছি। তো যাই হোক, উনি ওনার মতো করে চেক করেছিল হয়তো বা প্রথমবারে। টাকাটা চলে গেল। টাকা যখন চলে গেল, কি বলবো, 19,000 টাকা ওটা তো চলেই গেছে। বিকাশে অভিযোগ আইডি দিয়েছে। আমি বললাম থানাতে জিডি করেন। ওনারা বলে থানা জিডি করে কোনো লাভ হবে না, তুমি টাকা দাও, 19,000 টাকা দাও। আমি লাস্টে বলেছি আমার রেডমি নোট 13 প্রো এই ফোনটা আপনারা রেখে দেন, আমি এখন টাকা দেওয়ার আমার কোনো অ্যাবিলিটি নাই, এই কথা আমি বললাম। তো বলতেছিল আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তখন ওখানে আরও বেশ কয়েকজন লোকজন আসছে, যারা হয়তো বা, আমি একজনকে দেখে আমার এটা শিওর মনে হচ্ছিল যে উনি নেশা করে। উনি এসে বলতেছে যে ম্যান না খাইলে এখানে টাকা দিয়ে যা। পরবর্তীতে ভাবভঙ্গি ভালো না দেখে আমি বাসাওয়ালাকে ফোন দিয়েছি। বাসাওয়ালা কিছুক্ষণ পরে গেল, যে মানে ওখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করলো। তখন ওনারা আমাকে একটা প্রপোজাল দিচ্ছে যে 50% টাকা দিতে হবে, মানে 10,000 টাকা দিতে হবে, আমারে 9,500 টাকা দিতে হবে। তো আমি ওনাকে বলছি আমি কেন দিব, এটা তো আমার কোনো ফল্ট নাই, উনি তো টাকা চেক করে তারপরে টাকা পাঠাইছে। প্রথম আমি অস্বীকার গিয়েছি। লাস্ট পর্যায়ে গিয়ে আমি বলেছিলাম যদি আইনগতভাবে যদি দিতে হয়, আইনত যদি আমার কাছে থেকে যদি পাই, তাহলে আমি তাকে দিব, আমি আমার দিক থেকে সলিড আছে, এই কথা আমি বলেছি আমার বাসাওয়ালাকে। আমার বাসাওয়ালা গিয়েও তাদেরকে এই একই কথা বলেছে। চারিদিকে অনেক নয়েজ হচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পাশে পাখিরা করতেছে, আবার আশেপাশে এই অনেক নয়েজ আসেছে, মাইকিং হচ্ছে, ঘোষণা হচ্ছে, যার কারণে আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি। এই মাইক্রোফোনে অনেকটা নয়েজ ডিটেকশন করতে পারে। তো যাই হোক, আমি মাইক্রোফোনের অ্যাড দিব না, এটা অ্যাড নয়, যা শুধু আমি বললাম। তো ওনারা আমার উপরে 10,000 টাকা মানে 9,500 টাকার একটা করে দিল, এটা আমার দিতে হবে। আমি বললাম বিকাশ থেকে আগে একটা আপডেট আসুক, তারপরে এটা নিয়ে কথাবার্তা বলা যাবে, আপনারা থানায় চলেন, থানায় গিয়ে একটা জিডি করে আসি। থানায় যখন গেলাম, ডিউটি অফিসারকে সব কিছু খুলে বললাম। ডিউটি অফিসার ডিরেক্টলি বলে যে এগুলো বিষয়ে তো আমরা কোনোদিন হ্যান্ডেল করতে পারিনি, পসিবলই নয়, আমি এগুলো জিডি তো নিতে পারবো না, আগামীকাল আইসা অভিযোগ করে যায়েন। গতকাল আমি যখন গিয়েছি তখন অন্য একজন ডিউটি অফিসারকে দেখলাম, নাম আমি যদিও খেয়াল করে নাই। তখন আমি তারে জিজ্ঞেস করলাম, তো উনি বলতেছে
আপনি একজন তদন্ত অফিসারের সাথে কথা বলেন, দেখেন কি বলে। আমি আবেদন করি নাই, মানে অভিযোগ করি নাই। তদন্ত অফিসারের সাথে কথা বললাম, উনি আমাকে বলল যে ভাই এগুলো তো আমরা তো কোনো কিছু করতে পারি না, আমাদের কাছে সে সকল সরঞ্জাম নাই, আমরা কী দিয়ে এগুলো চেক করব, ট্র্যাকিং করব, এই কথা উনি আমাকে বলল। খুব সুন্দর কথা, তাদের কাছে নাই, এটা করতে পারবে না। উনি বলতেছে তুমি ডিরেক্টলি থানা জিডি করো, কিন্তু ডিউটি অফিসার আমাকে বলতেছিল যে থানা জিডি করা যাবে না। আচ্ছা যাই হোক, এই কথাটি আমি বাদ দিই, এই কথাটা আমার মেন সাবজেক্টের ভিতরে নয়। আমি নিয়ত করেছি যে আগামীকাল মঙ্গলবার থানাতে যাব এবং থানা জিডি করব, প্রয়োজনে আমি 999-এর হেল্প নিব, আমি এরকমটা নিয়ত করেছি। আর এখান থেকে যেহেতু লোকজন আমার উপরে 9,500 টাকা একটি কেস দিয়েছে, আমি সকলের কাছে একটি রিকোয়েস্ট করতেছি, আপনারা আপনাদের মতামতটি জানিয়ে দেবেন যে আপনি একজন দোকানদার, আপনি দোকানদারের জায়গাত কল্পনা করুন অথবা আমার জায়গাত কল্পনা করুন। কল্পনা করুন যে আপনি টাকা আসছে শিওর জেনে আপনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন, আপনি চেক করেন নাই, চেক করছেন কি করেন নাই সেটা তো আমি জানি না। আমি তো একজন কাস্টমার, আমি একজন গ্রাহক, আমি একজন সেলার। উনি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করেছে, উনি কিন্তু সব কিছু জেনে শুনে টাকাটা পাঠিয়ে দিয়েছে। তো আমি বেশ কয়েকজন বিকাশ নগদের দোকানদারের সাথে কথা বলেছি, উনি আমাকে বলল যে যেহেতু উনি টাকা পাঠাইছে, উনি যদি চেক না করে ওনার ফল্ট, উনি যদি চেক করেও যদি পাঠায় তারপরেও আমরা বলবো ওনার ফল্ট। অনেক কথাবার্তাই হইলো, কি বলবো, ফলাফল তো ওটাই। আমাকে এখন পর্যন্ত স্টিল আছে পেন্ডিং, আমার 9,500 টাকা দিতে হবে। আমি বিভিন্ন জায়গায় অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি, অনেক দোকানদারের সাথে কথাবার্তা বলেছি, তে বলতেছিল তারা যে এটাতে আমার কোনো ফল্ট নেই, আমি যদি সলিড থাকি আমার কোনো কিছু দিতে হবে না, এই কথা আমাকে বলে আশ্বস্ত করতেছিল। আমি 100% সলিড। আপনি আপনার মতামতকে আমাকে জানাবেন যে আপনি একজন এজেন্ট, আপনি পরীক্ষা নিরীক্ষা না করে একটি নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিলেন, সে টাকার দায়ভার কি আদতে আমার উপরে আসবে? প্রশ্নটা কিন্তু আপনাদের উপরে থেকে গেল। আর আমার লোকেশন হইতেছে নওগাঁ সদর পাটালির মোড়, নওগাঁ সদর পাটালির মোড়, শাহী মসজিদের পাশে আমি থাকি। এর পাশে হচ্ছে এটা শাহী মসজিদ, শাহী মসজিদের গলিতে ওই দোকান। আর এই পাশে হইতেছে আমার পিছনের বরাবর বিল্ডিংয়ের নিচে, এটা হইতেছে ওষুধের দোকান, এখানেও বিকাশের দোকান রয়েছে। আমি যেহেতু অনেক দোকানদারের সাথে কথা বলেছি, তারা বলেছে তোমার তো কোনো ফল্ট নাই। ভাই আমি তো আমার দিক থেকে কোনো ফল্ট নাই। এখন যদি ফল্ট থাকে তাহলে দোকানদারের প্লাস রকেটের ফল্ট আছে, কারণ যে নাম্বার থেকে মেসেজ এসেছিল 49,000 টাকার, প্রথমে 24,500, পরে 24,500, এটা সম্পূর্ণ অফিসিয়াল নাম্বার। রকেটের অফিসিয়াল সার্ভার থেকে মেসেজ এসেছিল, যে কোনো লেনদেনে ওদের ওই সার্ভার থেকে মেসেজ আসে, ওই একই নাম্বার থেকে মেসেজ আসে। যদিও নাম্বারটা আমার মুখস্থ নেই, তবে আমি এটুকু আপাতত ভিডিও করে রাখতে পারছি, যেটা আমি হয়তো বা এই ভিডিওটা পোস্ট করে ওই ক্লিপটা দেখাতে পারবো, যে রকেট তাদের রকেটের সার্ভারের দুর্বলতার কারণে কোনো হ্যাকার টিম তাদের এই কার্যকলাপটি ব্যবহার করতেছে, মানে এই ধরনের কার্যকলাপ করতেছে। ফেক মেসেজ তো জানতাম আগে অন্যান্য নাম্বার থেকে আসতো, ধরেন পার্সোনাল নাম্বার থেকে পাঠাইতো, অথবা অন্যান্য কোনো এজেন্ট নাম্বার থেকে পাঠাইতো, কিন্তু এইবারে রকেটের সরাসরি ডিরেক্টলি অফিসিয়াল সাইট থেকে মেসেজ এসেছে, অফিসিয়াল সোর্স থেকে, অফিসিয়াল নাম্বার থেকে মেসেজ আসছে। রকেটের এটা কিন্তু আমি বলবো দুর্বলতা। আমার সাজেশন হচ্ছে রকেট ভাই, তুমি তোমার সার্ভিসটা প্রথমত ঠিক করো, তারপরে তুমি মার্কেটের মার্কেটের নামে তুমি সার্ভিসটা দাও। আমি ভাই সত্যি কথা বলতে আমি আবেগ আপ্লুত, আমার ভিতরে এমনটা অবস্থা হচ্ছে যেটা আমি এক্সপ্লেইন করে বলতে পারবো না। রকেটের ফল্ট, কারণ রকেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অফিসিয়াল সার্ভার থেকে মেসেজ এসেছে, এটা আমার তো কোনো ফল্ট নাই। আমি কি করব? আমার উপরে শুধুমাত্র জরিমানাটা আরোপ করা হয়েছে 9,500 টাকা। 9,500 মানে 9,500 টাকা আমার কাছে কতটা বেশি, এটা হয়তোবা যারা আমার পজিশনে আছেন তারা হয়তোবা জানেন। আমি সম্প্রতি অনলাইনে কিছু পুঁজি নিয়ে শুরু করেছি বিজনেস, আমার ডেইলি প্রফিট থাকে না 2 থেকে 300 টাকা, আর আমি 10,000 টাকা আমি জরিমানা দেব, এটা কোনোদিন কথা? আমি এত টাকা কই পাবো? আমি মানুষের টাকা থাকে বাবা মার কাছ থেকে চাইলে পাই, আমি হয়তোবা চাইলে পাবো, আমি বাপ মায়ের কাছ থেকে কিভাবে চাইবো? বাবা মা তো আমাকে ডিরেক্টলি বলবে তুই কি কাজ করতেছিস, তোর জন্য জরিমানা দেওয়া লাগতেছে, মানুষের কাছে মান সম্মান চলে যাচ্ছে, মানে এই কথা বাবা মা ডিরেক্টলি আমাকে বলবে, বলতে বাধ্য, বলতে পারে। কিন্তু দেখেন ভাই, এখানে কিন্তু আমার বিন্দুমাত্র কোনো দোষ নাই। দোকানদারের মতো চেক করেছে, ব্যালেন্স এসেছিল, মেসেজ এসেছিল অফিসিয়াল সাইট থেকে, দোকানদার টাকা পাঠিয়ে দিয়েছে 19,000 টাকা, আমারে 5,000 টাকা দিল, এই 5,000 টাকা আমি দোকানদারকে ফেরত দিয়ে দিলাম।
পরে যে 24,000 টাকার মেসেজ আসছে ওটাও ফল্ট ছিল, প্রথমে যেটা ছিল ওটাও ফল্ট ছিল, মাঝখানে দোকানদারের 19,000 টাকা লস হলো। লস হওয়ার কারণটা কি ভাই? লস হওয়ার কারণটা কি? লস হওয়ার কারণ একটাই হচ্ছে, সেটা হইতেছে রকেটের ফল্ট। রকেট যদি ভালো হইতো তাহলে তো আর এই লসটা হইতো না, লস হওয়ার সম্ভাবনাও থাকতো না। কি বলবো এইগুলো কথা ভাই, মানুষ কেউ কাউকে বলতে চায় না। দুর্বলতা কার? আমার। আমার তো নয়। কিন্তু ভাই তোমার তো কোটি কোটি টাকার কারবার, হাজার কোটি টাকার কারবার কারবার তুমি কিভাবে এত দুর্বল সাইট নিয়ে তুমি বিজনেসটা চালিয়ে যাচ্ছ? তুমি কিভাবে সার্ভিস দিচ্ছ? তোমার কারণে একজন লোকের 19,000 টাকা গেল, ও মারা গেল, তো আমারও তো ওটা গেল, আমারও তো 9,500 টাকা গেল, ওখানে জরিমানা দিতে হবে। যদিও দিই নাই, দিতে হবে। আমার এখানে যদি থাকি দিতে হবে, অথবা না যদি দিই এই এরিয়া ছেড়ে পালিয়ে যেতে হবে। আমি কি পলাতক হয়ে বাঁচতে চাই? কখনোই নয় ভাই। এই ভিডিওটি আপনারা সেভাবে শেয়ার করুন যেভাবে শেয়ার করলে অন্যান্য আপনার প্রতিবেশী দোকানদার, রকেট, নগদ, উপায়, বিভিন্ন যারা এজেন্ট পয়েন্টে কাজ করে তারা সতর্ক যাতে হতে পারে। এছাড়াও এই ভিডিওটি সেভাবে শেয়ার করুন যেভাবে শেয়ার করলে আপনার মতো উদ্যোক্তারা এই ধরনের স্ক্যাম থেকে বেঁচে যাবে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের এই ধরনের স্ক্যাম থেকে বাঁচাতে পারেন। অবশেষে একটি অনুরোধ, যখন আপনাদের টাকা আসার মেসেজ দেখবেন সেই টাইমে অবশ্যই মেসেজ দেখার পাশাপাশি আপনি আপনার ব্যালেন্সটা চেক করবেন, মূল ব্যালেন্স চেক করবেন। হ্যাঁ, এখানে অনেক ফল্ট থাকে, অনেক টাইমে অ্যাপসও হ্যাক হয়ে যায়, অনেকে ফেক স্ক্রিনশট বানিয়ে সেটা দিয়ে দেয়। তো এগুলো হইতেছে ভাই কি বলবো, এগুলো তো আমাদের তো দুর্বলতা নয় ভাই, দুর্বলতা হচ্ছে রকেট কোম্পানির, যার কারণে আমার 9,500 টাকা জরিমানা দিতে হচ্ছে। এখন ভাই এই কথাটি রকেট কোম্পানিকে কে বলবে? রকেট কোম্পানি কি আমার ভাগের জরিমানাটা দিবে? দিবে না তো। আমি তো নির্দোষ ভাই, আমার উপরে তো এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা যদি দায়ভার নিতে হয় সম্পূর্ণ রকেট কোম্পানি নেবে, তাদের সার্ভারের ফল্টের কারণে ওই লোকটার 19,000 টাকা চলে গেল। লোকটা অনেক ভদ্র, আমার উপরে কোনো সময় ব্লেম দেয় না, বাট আশেপাশের লোকজন আমাকে ব্লেম দিচ্ছে, কারণটা আমি জানি না। তারা হয়তো বা বুঝেও অবুঝের ভান করতেছে। কিন্তু ওনার পাশেরই আর একজন দোকানদার, উনি বলতেছে তুমি চেক না করে টাকা পাঠাইলে কেন, এটা তো তোমারই দোষ, ও কি যেন টাকা দিবে। আমি ভাই পুরাই শখ। কারণ বুঝেন ভাই, এইটুকু জাস্ট কল্পনা করেন যে আমি যদি ওই 25,000 টাকা, 24,500 টাকা করে 19,000 টাকা দিলাম, আমি 5,500 নিয়ে আসলাম, চলে আসতাম। আমি যদি বাসাতে আসতাম, বাসাতে আইসে যদি আমি রাত কাটাইতাম, পরের দিনে যখন ওই দোকানের সামনে দিয়ে যদি যাইতাম, আমার যদি ধরতো, বলতো শালা তুই স্ক্যামার, তুই ফেক মেসেজ পাঠাইছিস, এই কথা বলে আমার গণপিটুনি দিত। পরবর্তীতে ওই স্ক্যামার আমার ফোন দিয়ে বললো আরও আদার্স টাকা। আমি ওখানে ফেস টু ফেস হইলাম। আমাকে সাময়িক কিছু মানুষ ফল্ট ভাবতেও পারে, আবার নাও ভাবতে পারে। তার পরবর্তীতে আমি সলিড আছি। যদি আমি চলে আসতাম, ও যদি জানতেই না পারতো, পরবর্তীতে যদি জানতো ভাই, আমার ভিতরে কি পরিমাণ ব্লেমটা আসতো, বুঝেন ভাই। এই সকল বিষয় কিন্তু রকেট কোম্পানির দেখা অত্যন্ত জরুরি। শুধু রকেট নয়, রকেট, নগদ, উপায়, বিকাশ সবারই সার্ভারের এই সকল দুর্বলতাকে খুঁজে বের করা উচিত। এই সকল দুর্বলতার কারণে অনেক হ্যাকার চক্র তাদের সুযোগটা এই সকল দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। শুধু আমার সঙ্গে 19,000 টাকা স্ক্যাম হয়েছে এমনটা নয়, এই ধরনের প্রতারণা আমি সর্বপ্রথম এটাই দেখলাম। বাট আমার দেখা এটা, কিন্তু আমার মতো অহরহ অসংখ্য দোকানদার, অসংখ্য ব্যক্তি, অসংখ্য উদ্যোক্তা এই ধরনের প্রতারিত হচ্ছে। এইগুলো ভাই কে দেখবে, কে বলবে? বলারও কেউ নাই, শোনারও কেউ নাই, কেউ কিছু বলারও নাই। কি বলবো ভাই, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, অনেক কথাবার্তা হইলো। সচরাচর আমি কখনো এইভাবে ফেস ক্যাম ভিডিও করি না, এই প্রথম একটা ভিডিও করলাম জরুরি বার্তা হিসাবে। আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি হালকা একটু এডিট করবো, যেহেতু আমি বলেছি যে স্ক্যামারদের নাম্বার দিব ভিডিওতে, কোন নাম্বার। আমি সকলের কাছে ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চাচ্ছি। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।